ডিজিটাল অ্যারেস্টের কেস হয়েছিল। কেসটা হয়েছে আমাদের বেলুর থানার অন্তর্গত ঘুষুরির একজন ব্যক্তি। উনি সিনিয়র সিটিজেন আছেন, ওনার ৭৬ বছর বয়স। বাই প্রফেশন উনি ইঞ্জিনিয়ার ছিলেন, রিটায়ার করেছেন। তো ভদ্রলোকের কাছে একটা ফোন আসে, ইনিশিয়ালি একটা হোয়াটসঅ্যাপে ভিডিও কল আসে, যেখানে ভিডিওর অপর প্রান্তে যিনি থাকেন তিনি নিজেকে কোলাবা পুলিশ স্টেশনের একজন অফিসার বলে নিজের পরিচয় দেন এবং ভদ্রলোককে এই বলেন যে তাকে ডিজিটালি অ্যারেস্ট করা হচ্ছে। তার দোষ কি? এক হচ্ছে তার দুটো দোষ, এক হচ্ছে মানি লন্ডারিংয়ে তার নাম জড়াচ্ছে, এবং দ্বিতীয় হচ্ছে মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা আছে সেখানে যে ইমিগ্রেশন আছে সেখানে কিছু ইলিগাল স্টাফ আছে, তার সাথে এনার নামটা অ্যাসোসিয়েটেড হয়েছে। তো এই দুটো দেখিয়ে ওনার কাছে কলটা আসে 11/3/2025, মানে 11ই মার্চ ওনার কাছে কলটা আসে। প্রায় 3 দিন উনি ওই সোকল ডিজিটালি অ্যারেস্টেড অবস্থায় থাকেন, যেখানে ভিডিও কলের মাধ্যমে ওনাকে আটকে রাখা হয়। শুধু তাই না, ওনার কাছে আরও একটা নাম্বার থেকে কিছু ডকুমেন্ট পাঠানো হয়, হোয়াটসঅ্যাপে কিছু ডকুমেন্ট পাঠানো হয়। সেখানে আমাদের সুপ্রিম কোর্টের স্ট্যাম্প সিল ইত্যাদি ফেক করে দেখানো হয় যে ওনার নামে কোনো অর্ডার শিট হয়েছে, ওনার নামে ওয়ারেন্ট হয়েছে ইত্যাদি করে ফাইনালি ওনাকে একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়, যে অ্যাকাউন্ট নাম্বারে ওনাকে 30 লক্ষ টাকা ট্রান্সফার করতে বলা হয়। 30 লক্ষ টাকা উনি ট্রান্সফার করেন। ট্রান্সফার করার পর তারপর সব কমিউনিকেশন বিচ্ছিন্ন হয়ে যায়। এই ঘটনাটা ঘটে 14 তারিখ। তারপর একদিন পরে উনি যখন রিয়েলাইজ করেন যে উনি প্রতারিত হয়েছেন, তখন 15 তারিখ উনি আমাদের সাইবার ক্রাইম থানায় আসেন এবং এসে আমরা এফআইআর লজ করি। ইনিশিয়ালি আমরা যেটা পাই সেটা হচ্ছে 6 লক্ষর একটু বেশি টাকা। সেটা সবার আগে তো আমরা ওটা এনসিআরপি পোর্টালে আপলোড করি, যেমন আমাদের নিয়ম। সেটা বাদ দিয়ে তখন আমরা যখন আপলোড করি আমরা তখন দেখি অ্যারাউন্ড 6,17,000 টাকা ওই পোর্টালে অনুযায়ী ফ্রিজ হয়ে যায়। তো সেটা আমরা খুব তাড়াতাড়ি আমরা কোর্টের সাহায্য নিয়ে, কোর্ট থেকে অর্ডার করিয়ে, ব্যাংকের সাহায্য নিয়ে আমরা সেই টাকাটা ওনাকে অলরেডি আমরা ফেরত করে দিয়েছি। আর টাকা ফেরত বাদ দিয়েও বাকি আমাদের ইনভেস্টিগেশন চলতে থাকে। আমরা যেটাকে ফার্স্ট লেয়ার বলি, ফার্স্ট লেয়ার মানে ভিকটিমের থেকে যে টাকাটা প্রথম যার কাছে গেছে, সেখানে আমরা সবার আগে আসামের একটা অ্যাকাউন্ট পাই। সেই অ্যাকাউন্টের কেওয়াইসি ধরে আমাদের ইনভেস্টিগেটিং অফিসার, আমাদের সাব ইন্সপেক্টর আছে আক্তার খুব ভালো কাজ করেছে এই কেসটায়। আক্তার সবার আগে আসামে ট্রাই করে। তো সেখানে গিয়ে দেখা যায় যে যার অ্যাকাউন্ট আছে তার বিন্দুমাত্র নলেজও নেই যে তার অ্যাকাউন্ট ব্যবহার করে এই ফ্রডটা হচ্ছে। তারপর নেক্সট যেটা দেখা যায় সেটা হচ্ছে লেয়ার 2। এই যে আসামের লোকটা আছে, এর অ্যাকাউন্ট থেকে পুরো টাকাটা ট্রান্সফার হয়ে যায় আরও একজনের অ্যাকাউন্টে। পুরো টাকাটা না, 20 লাখ টাকা ট্রান্সফার হয় আরও একজনের অ্যাকাউন্টে। আর তার অ্যাকাউন্টে কিন্তু এই ডিসপিউটেড অ্যামাউন্টের কিছুই পড়েছিল না। তো যখন এই 20 লাখ টাকা ট্রান্সফার হয়, সেটা যার অ্যাকাউন্টে ট্রান্সফার হয় সেটাই হচ্ছেন এই কপিল কুমার। তো এই কপিল কুমার বাই প্রফেশন ডেলিভারি বয়। আমরা ওর কেওয়াইসি নিয়ে আমরা ওনাকে লোকেট করতে পারি ওনার বাড়িতে। আর প্লাস ওই কেওয়াইসিতে যে ফোন নাম্বার ছিল সেই ফোন নাম্বারের লোকেশন আমরা একই জায়গায় পাই। তো এটা থেকে আমরা কনফার্ম হয়ে যাই যে মানে কপিল কুমার ওখানেই আছেন, এবং সেটা ধরে আমাদের টিম রেড করে কপিল কুমারকে অ্যারেস্ট করে। তারপর ট্রানজিট রিমান্ড নিয়ে ওকে এখানে আনা হয়েছে। তো ওকে তারপর আমরা আজকে হাওড়া সিজিএমের সামনে প্রডিউস করলে আমরা 4 দিন পুলিশ কাস্টাডি পেয়েছি। এনার এগেনস্টে যেটা ডিরেক্ট এভিডেন্স আছে সেটা হচ্ছে এনার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে 20 লাখ রুপিস গেছে, এবং ইনি স্বীকারও করেছেন যে ইনি এই ফ্রডটার সাথে জড়িত আছেন। আমরা বাকি ইনভেস্টিগেশন করছি, আর আমরা চেষ্টা করব যে বাকি যে টাকাটা আছে সেই টাকাটা যত তাড়াতাড়ি সম্ভব যাতে আমরা ভিকটিমকে রিটার্ন করতে পারি। উনি অ্যারেস্ট হয়েছেন গৌতম বুদ্ধনগর থেকে, নয়ডা। এদের সাথে জড়িত আছে বলতে যে ব্যক্তি কল করেছিলেন আমরা তাকেও আইডেন্টিফাই করতে পেরেছি ন্যাচারালি, বিকজ আমাদের কাছে নাম্বার ছিল, প্লাস সে হচ্ছে কপিলের অ্যাসোসিয়েট। তো ওকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, বাট মানে তদন্তের স্বার্থেই ওর নামটা আমরা এখন ডিসক্লোজ করছি না। ও আছে আর এ আছে ডেফিনেটলি।